আগেরটা তো একক লেখা হয়নি, এটা তো একক লেখা হয়নি, বাকি এমনি টন্টিং ঠিক আছে, ধারগুলো বুঝিয়ে দিতে হবে, মানে আগের থেকে নার্ভাসনেসটা কেটেছে। হ্যাঁ কেটেছে। স্টুডেন্টস সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের একটা নতুন টপিক সম্বন্ধে পড়াবো, সেটা হলো আয়তঘনক। আচ্ছা বলো তো আয়তক্ষেত্র কাকে বলে? একদম ঠিক, চারটি বাহু দ্বারা গঠিত যে চতুর্ভুজ হয় তার চারটি বাহু দ্বারা গঠিত চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হলে এবং একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি মানে তার চারটি কোণই 90 ডিগ্রি হবে, তাকে বলবো আয়তক্ষেত্র। এইরকমই 6টি আয়তক্ষেত্রাকার তল দ্বারা গঠিত যে ঘনবস্তু তাকে আমরা বলবো আয়তঘনক। তাহলে আজকে একটা আয়তঘনকের ছবি এঁকে দেখি। দেখো একটা তল আঁকলাম, এই তলটা কি? এটা কিন্তু একটা আয়তক্ষেত্রাকার তল। এই রকম 6টি আয়তক্ষেত্রাকার তল দ্বারা গঠিত যে ঘনবস্তু তাকে বলা হয় আয়তঘনক। তাহলে আজকে আমরা পড়লাম কি? আয়তঘন। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কটি তল? নাম দি, এ বি সি ডি ই এফ জি এইচ। আচ্ছা এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এর শুধু দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, কিন্তু আয়তঘনকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এর কিন্তু দৈর্ঘ্য আছে, এর কিন্তু প্রস্থ আছে, প্লাস এর কিন্তু উচ্চতা আছে। তাহলে দুটোর মধ্যে তফাৎ কি হলো? আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তাই এটি একটা 2D ইমেজ অর্থাৎ দ্বিমাত্রিক চিত্র। কিন্তু আয়তঘনর ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই আছে, তাই এটি একটি 3D ইমেজ অর্থাৎ ত্রিমাত্রিক চিত্র। তাহলে দুটোর মধ্যে তফাৎ বুঝলে। এবারে দেখো তো এই আয়তঘনকের তল সংখ্যা কটি? আচ্ছা আমরা এই ঘরটাকে একটা আয়তঘন হিসাবে ধরে নিতে পারি, তাহলে আমি এই ঘরের তল সংখ্যা গুনলেই আমি আয়তঘনকের তলও পেয়ে যাব। ঘরের তল সংখ্যা গুনি। আচ্ছা মেঝেটাকে যদি ধরি আয়তঘনকের বেস, তাহলে এটা একটা তল, তার ওপরে একটা তল, তাহলে একটা তল, দুটো তল, তিনটে, চারটে, পাঁচটা এবং ছটা। তাহলে একটি আয়তঘনকের কটি তল পেলাম? 6টি তল। তাহলে আয়তঘনকের তল সংখ্যা কটি? তল সংখ্যা হলো 6টি। আচ্ছা এবার বলো তো একটি আয়তঘনকের ধার সংখ্যা কত? আচ্ছা ধার সংখ্যা মানে কি? দুটি তল যে রেখায় মিলিত হয় সেটি হচ্ছে একটি আয়তঘনকের ধার। তাহলে বলো তো ধার সংখ্যা কটি? গোনা যাক। আচ্ছা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে ধার সংখ্যা কটি হলো? ধার সংখ্যা হলো 12টি। আচ্ছা এবার বলো তো আয়তঘনকের শীর্ষবিন্দু সংখ্যা কত? অর্থাৎ দেখো এই প্রান্তিকী বা ধারগুলো যে বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে সেই বিন্দুকে কি বলবো? শীর্ষবিন্দু। তাহলে এই বিন্দুটি কি? এই বিন্দুগুলি হলো আয়তঘনকের শীর্ষবিন্দু। আমরা এখান থেকে শীর্ষবিন্দু কাউন্ট করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে শীর্ষবিন্দু সংখ্যা কত হলো একটু গুনবো আমরা। শীর্ষবিন্দু সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8। অতএব কটি শীর্ষবিন্দু সংখ্যা? 8টি। তাহলে আয়তঘনকের ক্ষেত্রে আমরা দেখলাম তল সংখ্যা 6টি, ধার সংখ্যা 12টি এবং শীর্ষবিন্দু 8টি। আচ্ছা আমরা এখানে আয়তঘনকের দৈর্ঘ্যকে যদি L ধরে নিই, প্রস্থকে ধরবো B এবং উচ্চতাকে H ধরে নিই। আচ্ছা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যখন আমরা বার করব ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি তোমাদের কারণ মনে আছে? বলো তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি?
একদম ঠিক, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা যদি এভাবে বের করতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা একইভাবে আয়তঘনকেরও আমরা সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ 6টি তলের ক্ষেত্রফল বার করতে পারবো। বলো তো কিভাবে করব? অবশ্যই দেখো তো, এই আয়তঘনকের বিপরীত তলগুলি সমান, অর্থাৎ বিপরীত তলগুলির দৈর্ঘ্য এবং প্রস্থ সবসময় সমান হয়। অতএব আমি বলতে পারবো এ ডি সি বি যে তলটা, সেই তলটার সঙ্গে ই এফ জি এবং এইচ এই তলটার যে দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য এবং উচ্চতা সেগুলো হবে এখানে সমান। তাই এক্ষেত্রে আমি এই আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্রে বার করব সেটা দেখি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? আচ্ছা, তাহলে আমরা এই ফার্স্টের এই তলটাকে বিচার করলে পরের তলটা একসাথে আমি 2 গুণ দিয়ে লিখতে পারি। তাহলে 2 গুণ, বলো তো এখানে কী কী বিচার হবে? অবশ্যই দৈর্ঘ্য এবং উচ্চতা। তাহলে দৈর্ঘ্যকে আমরা ধরেছি এল এবং উচ্চতা আমরা ধরেছি এইচ। তাহলে এখানে 2 গুণ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা করতে পারি। তাহলে এটা কি গেল? প্রথম দুটো তল। তাহলে আর কি কি তল বাকি থাকলো? ওপরের তল, নিচের তল বাকি থাকলো। তাহলে ওপরের তল আর নিচের তলকে আমি ই এফ ডি এ এই দুটো তলের সাহায্যে বিচার করতে পারি। তাহলে এটা 2 গুণ, এখানে আমরা কি কি নেব? দেখো তো, এটা দৈর্ঘ্য নিয়েছি, তাহলে দৈর্ঘ্য গুণ এদিকে কি আছে? এদিকে আছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ সমান সমান বি। আর কি বাকি থাকলো? আর বাকি থাকলো সাইডের তল দুটো। আচ্ছা, সাইডের তলে আমি কি কি নিতে পারি? 2 গুণ, এখানে কি কি আছে? উচ্চতা নেব এবং প্রস্থ নেব। উচ্চতা কি? এইচ এবং প্রস্থ কি নেব? বি। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? সূত্রটা দাঁড়ালো 2 কমন নিলাম এল এইচ প্লাস এল বি প্লাস এইচ বি। এটা আমাদের কি গেল? সমগ্র তলের ক্ষেত্রফল। এখন যদি তোমাদের কেউ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টে মান দিয়ে দেয়, আমরা কি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে আমরা শিখে গেলাম সমগ্র তলের ক্ষেত্রফল। এছাড়া আমরা জানি যে বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র হচ্ছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়। তাহলে সেই বর্গাকার তল দ্বারা গঠিত যে ঘনবস্তু সেটাকে কি বলে? বর্গাকার তল দ্বারা গঠিত ঘনবস্তু যেটা, সেটাকে আমরা বলবো ঘনক। অর্থাৎ যে বর্গাকার তল দ্বারা গঠিত ঘনবস্তু অর্থাৎ যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তাকে আমরা কি বলবো? ঘনক। তাহলে ঘনকের ক্ষেত্রে আমরা কি দেখলাম? বাহুগুলোর দৈর্ঘ্য সব সমান। তাহলে এখানে কি হবে? উচ্চতা যেটা এইচ ছিল সেটা এখানে এ ধরে নিলাম। যদি আমাদের দৈর্ঘ্য এ হয়, উচ্চতাও এ হবে, প্রস্থও কি হবে? এ হবে। অর্থাৎ সব ক্ষেত্রে কি হবে? এ। আচ্ছা, এই ঘরটা আমরা কি দেখলাম? একটা আয়তক্ষেত্র। যদি এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান হতো, তাহলে কি হতো? সবগুলো কি হতো? এ হতো। আচ্ছা, এক্ষেত্রেও আমি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। আমি সেই আগের সূত্র দিয়ে বের করতে পারবো। কি করে পারবো? সমগ্র তলের ক্ষেত্রফল এক্ষেত্রেও সেম হবে। আগের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে 2 গুণ এল গুণ বি প্লাস বি গুণ এইচ প্লাস এইচ গুণ এল, তাই দেখলাম তো। আচ্ছা, এক্ষেত্রে তো সবই আমি এ ধরে নিয়েছি, তাহলে এইগুলোকে আমি এ দিয়ে ডিনোট করতে পারি। অর্থাৎ 2 গুণ এখানে এ গুণ এ প্লাস এ গুণ এ প্লাস এ গুণ এ লিখতেই পারি, তাই না? তাহলে কি দাঁড়ালো এখানে? 2 গুণ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইটুকু সবাই বুঝেছ? এবার দেখো, তাহলে এখানে কি আসলো? 2 গুণ 3টে স্কোয়ার আসলো তো। তাহলে কি হবে? 6 স্কোয়ার। এবার যদি তোমাকে কেউ বলে দেয় একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যদি 3 সেমি হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? নিশ্চয়ই এই সূত্র দ্বারা বার করতে পারবে। ঠিক আছে, এরকম কয়েকটি মান দিয়ে আমি আজকে তোমাদের কয়েকটা অঙ্ক দিয়ে দেব। তোমরা আজকে হোমওয়ার্ক এটা করে নিয়ে আসবে। পরের দিন আমরা নেক্সট টপিক আলোচনা করব। ঠিক, বেশ, সব ঠিক আছে, কিন্তু একক তো একটাও লেখা হয়নি। ও স্যার, আগেরটা তো একক লেখা হয়নি, এটা তো একক লেখা হয়নি। বাকি এমনি টন্টিং ঠিক আছে, কিন্তু এককগুলোকে একটু যত্ন সহকারে লিখতে হবে। আর যেটা করতে হবে, একটু ধারগুলো বুঝিয়ে দিতে হবে। যে অন্তত হ্যাঁ, এই ছবিতে বোঝানোর পর যে এটা কোনটা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আবার
দুটো জিনিস হলো আসলে। আমার তো মনে হচ্ছে আয়তঘন বলেই আয়তঘনের ক্ষেত্র, এই আয়তঘনের আয়তনটা বলে দিলেই ভালো হতো। আচ্ছা আচ্ছা ওটার পরে আয়তঘনের আয়তন, যেই আয়তন বলে দিলাম তাহলে আমার ঘনক নিয়ে আর আলোচনা করার দরকার ছিল না। আচ্ছা কিন্তু খারাপ হয়নি, কিন্তু এককগুলো লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বাকি সব ঠিক আছে। মানে আগে থেকে নার্ভাসনেসটা কেটেছে, হ্যাঁ কেটেছে, তখন বলতে প্রথম শুরু করলেই আবার ঠিক হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। বলতে শুরু করলে সব ঠিক আছে। একদম চোখ বন্ধ করে বলতে হবে, মুখস্থ করে নিতে হবে আর কি।